একটি ডিটেকটিভ এজেন্সিতে সাধারণ একটা হারিয়ে যাওয়া পার্সের কেস আসে, আর এরপরেই সেই কেস থেকে বের হয়ে আসে একের পর এক ভয়ঙ্কর সব রহস্য। আর ক্লাইম্যাক্সের টুইস্ট তো আপনি কল্পনাও করতে পারবেন না। তো কি ছিল সেই রহস্য, আর কিভাবে সেই ডিটেকটিভ এই কেসটি সমাধান করেছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মুভি ডোমিনিক অ্যান্ড দ্য লেডিস পার্স। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে রাস্তাঘাটে কয়েকটি পোস্টার দেখা যায়, যেখানে একটি ডিটেকটিভ এজেন্সির বিজ্ঞাপন ছিল। এছাড়া আরও কয়েকটি পোস্টার দেখা যায়, যেখানে সেই ডোমিনিক ডিটেকটিভ এজেন্সিতে একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে বলে বিজ্ঞপ্তি দেয়া ছিল। সেই পোস্টার দেখার পরে ভিকি নামের একটি ছেলে সে এজেন্সিতে চলে আসে। রুমের ভিতরে ঢোকার পরেই দেখা যায় রুমের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রক্ত পড়েছিল। সেখানে একটি কাটা হাত, এছাড়া একটি দাও পড়েছিল। কিছুক্ষণ পরেই দেখা যায় এটা একটা ভিডিও। ডিটেকটিভ ডোমিনিক একটা কেস ইনভেস্টিগেশন করতে যেয়ে সেটা ক্রাইম সিনের ভিডিও করেছিল। একটু পরেই দেখা যায় ডিটেকটিভ ডোমিনিক সেখানে চলে আসে আর ভিকিকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে। এরপরেই একটা তার কল আসে। কলে কিছুক্ষণ কথা বলার পরেই সে ভিকিকে বলে, তুমি সিলেক্টেড, ডোমিনিক এজেন্সির সাথে প্রথম কেস ইনভেস্টিগেশন করার জন্য তৈরি হয়ে যাও। এরপরে তারা দুজন মিলে একটি খাবার দোকানে এসে খাবার খেতে থাকে। ভিকি ডোমিনিককে জিজ্ঞেস করে, আপনি আমার ইন্টারভিউ ছাড়া কিভাবে আমাকে সিলেক্ট করলেন? ডোমিনিক বলতে থাকে, তোমার চোখের নিচে ডার্ক সার্কেল রয়েছে, তার মানে তুমি রাত জাগো, যেটা এই কাজের জন্য সবথেকে বেশি প্রয়োজন। এরপরেই বাইরে কোনো ট্রিপে গিয়েছিলে, কারণ তোমার ব্যাগে এমিরাটসের টিকিট ছিল, আর তোমার হাতের যে ট্যাটুটা ছিল সেটাও পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের। আর টিকিট থেকে বোঝা যায় হয় তুমি পর্তুগাল না হয় ব্রাজিলে গিয়েছিলে। যেখানে বেশি গরম থাকে সেখানেই লোকেরা বেশি শরীরে ট্যাটু করায়, তার মানে তুমি ব্রাজিলে গিয়েছিলে। এছাড়া তোমার কাপড় জুতা সবকিছুই ব্র্যান্ডের, তার মানে তুমি ধনী। এখানে তুমি অনেক বেশি টাকা স্যালারির আশা নিয়ে আসনি। এছাড়া তোমার মোবাইলে আমি একটি বুক মাই শো এর নোটিফিকেশন দেখেছি, যেটা একটা মুভির সেকেন্ড শো, আর সেই মুভিটা হচ্ছে মার্ডার ইন বোস্টন। এটা থেকে এই পেশার প্রতি একটা ডেডিকেশন আছে, এটা বোঝা যায়, আর এভাবেই আমি তোমাকে সিলেক্ট করেছি। সেখান থেকে আসার সময় ভিকি বলতে থাকে, এই ট্যাটুটা আমি গোয়া থেকে করেছি, আর সেই ব্যাগটা আমি যখন দুবাই গিয়েছিলাম আমার আঙ্কেলের সাথে তখন এনেছিলাম। এগুলো শোনার পরে ডোমিনিক বলতে থাকে, ধারণা সবসময় যে সত্যি হবে এমনটা নয়, মাঝে মধ্যেই 20% মতো ধারণা ভুল হতেই পারে। এরপরে ডোমিনিক ভিকিকে বলে, এখন তারা সোমান পিলাই নামের একজন লোকের কেস ইনভেস্টিগেশন করতে যাবে। ভিকি বলে, এটা কি কোনো মার্ডার কেস? তখন ডোমিনিক বলে, হ্যাঁ, কিন্তু সোমান পিলাই এখনো খুন হয়নি, তাকে খুন করবে। ভিকি বলে, কে খুন করবে? ডোমিনিক বলে, মালাইকা নামের একজন মহিলা, আর আমাদের তাকেই ধরতে হবে, তাই তাকে ফলো করব। তারা একটি বাস স্টপে যেয়ে দাঁড়ায়। ঠিক তখনই সেখানে দেখা যায় সেই সোমান পিলাই নামের লোকটা সেখানে চলে আসে। ভিকি ডোমিনিককে নানা প্রশ্ন করতে থাকে, আর ডোমিনিক শুধুমাত্র সেই লোকটাকে অবজার্ভ করতে থাকে। ঠিক তখনই একটা লোকের সাথে ডোমিনিক ধাক্কা খায়, কিন্তু তারপরও সে তার কনসেন্ট্রেশন হারায় না। সেই লোকটাকে সে ফলো করেই যাচ্ছিল। যখন তারা ট্রাফিকে বসেছিল, ভিকি ডোমিনিককে জিজ্ঞেস করে তার আগের জীবনের কথা, তার আগের পেশার কথা। তখন ডোমিনিক বলতে থাকে, আগে সে একজন পুলিশ অফিসার ছিল, কারো কাছ থেকে ঘুষ নিত না, আর এই সৎ থাকার কারণে কেউ তাকে দেখতে পারত না, আর এই জন্য সে নিজেই চাকরিটা ছেড়ে দিয়েছে। এরপরে তারা আবারও সোমান পিলাইকে ফলো করতে থাকে, যে প্রথমে একটা স্টোরে ঢুকে কিছু কেনার চেষ্টা করে। কয়েকবার ঘোরাঘুরি করে কেনার পরে সে একটি হোটেলে চলে আসে। ডোমিনিক ভিকিকে নিচে দাঁড়িয়ে থাকতে বলে, আর বলে, আমি যদি 15 মিনিটের মধ্যে ফিরে না আসি তাহলে তুমি পুলিশ স্টেশনে চলে যাবে, আর কনস্টেবল সুধাকরণকে বলবে কোড রেড। এটা বলে ডোমিনিক সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় সেই সুমন পিলাই এবং রীতা নামের একটি মেয়ে সেই হোটেল রুমে শুয়ে শুয়ে গল্প করছিল। তখনই ডোমিনিক ওয়েটারের বেশে সেই রুমে ঢুকে পড়ে এবং একটা মোবাইল দিয়ে তাদের দুজনের ভিডিও করতে থাকে। সেই লোকটা ভয় পেয়ে যায় আর ভিডিও বন্ধ করার কথা বলে। তখন ডোমিনিক বলে সে একজন ডিটেকটিভ এবং সেই লোকটার স্ত্রী অর্থাৎ মল্লিকাই তাকে পাঠিয়েছে তাকে হাতে নাতে ধরার জন্য। এটা শোনার পরে লোকটা অনেক ভয় পেয়ে যায় এবং ডোমিনিককে টাকা দিয়ে অফার করে। ডোমিনিক বলে সে টাকা নিতে পারবে না, কারণ তাকে হায়ার করেছে মল্লিকা, আর তাকে সে অনেক কষ্টে হাতে নাতে ধরেছে। এর আগেও একটি হোটেলে সে উৎপেতে ছিল তাকে ধরার জন্য, কিন্তু একটুর জন্য বের হয়ে গেছে। তখনই ডোমিনিক সে মেয়েটা অর্থাৎ রীতার দিকে ভালো করে তাকিয়ে বলে, কিন্তু সেখানে তো আপনার সাথে এই মেয়েটা ছিল না। তখনই রীতা বুঝতে পেরে যায় সেই লোকটা তার সাথে চিট করছে, আর এই জন্য সে তাকে কথা শোনাতে থাকে বড় বড়। তখনই ডোমিনিক বলতে থাকে, আপনাকে তো অ্যাক্টিং করার জন্য পুরস্কার দেওয়া উচিত,
আপনি বের থেকে কবে বের হয়েছেন আর ক্যামেরাটা কোথায় লুকিয়ে রেখেছেন। তখনই ডোমিনিক খুঁজে সেখানে ব্যাগ থেকে একটি ক্যামেরা বের করে। আসলে রিতা গোপনে ভিডিও করে সেটা দিয়ে এই লোকটাকে পরে ব্ল্যাকমেল করত এবং তার কাছ থেকে টাকা দাবি করত। এটা দেখে সেই লোকটা অবাক হয়ে যায় আর বাইরে আসার পরে বলে, এই কেসটা এখানেই মিটমাট করে দিন, আমি আপনাকে যত টাকা লাগবে দেব। তখনই ডোমিনিক বলে 50,000 টাকা লাগবে। এরপরে ডোমিনিক সেখান থেকে চলে আসে আর একজন পুলিশ অফিসার স্বামীর সাথে কথা বলতে থাকে আর বলে, তুমি সেই ইনফরমেশন দিয়ে কি করবে। আসলে রিতা যে বেল থেকে বের হয়েছে এটাই স্বামীর কাছ থেকে সে জানতে চেয়েছিল। আর তাদের কথা থেকে আমরা জানতে পারি ডোমিনিক আসলে মল্লিকা নামের কাউকে চেনেই না। সে নিজে থেকেই এই কেসটা ইনভেস্টিগেশন করে লোকটাকে হাতে নাতে ধরেছে। এরপরে ডোমিনিক তার হাউস ওনারের সাথে কথা বলতে থাকে। সে তাকে বলে, আমি আজকে হসপিটালে একটা পার্স খুঁজে পেয়েছি, তুমি কি এর আসল মালিককে খুঁজে বের করতে পারবে। ডোমিনিক বলে, আমি একজন ডিটেকটিভ, আমি মার্ডার কেস সমাধান করি, এই ধরনের ছোটখাটো কেস আমার দ্বারা হবে না। এরপরে টিভিতে তারা একটি নিউজ দেখতে পায় যেখানে একজন অ্যাক্টরসকে তার স্বামী মেরে ফেলেছে আর এই জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। ডোমিনিক সেই নিউজটা দেখার পরে বলে, সেই লোকটা তার স্ত্রীকে খুন করেনি, খুন করেছে সেই মহিলার কোনো বন্ধু বা বান্ধবী, এছাড়া তার কোনো পরিচিত কেউ। তখন সেই হাউস ওনার বলে, তুমি কি করে জানলে। ডোমিনিক শুধু হাসে। কয়েকদিন পরে দেখা যায় ডোমিনিকের কথাই সত্যি হয়। পুলিশ ইনভেস্টিগেশন করার পরে জানতে পেরেছে সেই লোকটা তার স্ত্রীকে খুন করেনি আর তারা তাকে ছেড়ে দিয়েছে। এটা দেখে হাউস ওনার ইমপ্রেস হয় এবং তাকে আবারও রিকোয়েস্ট করে সেই পার্সের মালিককে খুঁজে বের করার জন্য, কিন্তু ডোমিনিক রাজি হচ্ছিল না। তখনই সেই হাউস ওনার বলে, আমি তোমার কাছে 4 মাসের বাড়ি ভাড়া পাই, তুমি যদি এই কাজটা আমাকে করে দিতে পারো তাহলে তোমার বাড়ি ভাড়া মাপ। আর এতে ডোমিনিক খুশি হয়ে যায়। পার্সটা নিয়ে আসে। রাতের বেলায় সে পার্সটা খুলে দেখে সেখানে কিছু টাকা ছিল, কয়েকটা ছেঁড়া কাগজের টুকরো ছিল আর ছোট্ট একটা মেমোরি ছিল। সেই মেমোরিটা সে ল্যাপটপে ওপেন করে দেখতে থাকে, কিন্তু মেমোরিটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল। এছাড়া সেই ছেঁড়া কাগজগুলো সে একসাথে জুড়তে বসে। তখনই সেখানে ভিকি চলে আসে আর সে ভিকিকে এই কাজটা দেয়। তখন ভিকি ডোমিনিককে বলে, আপনার হাউস ওনার মিসেস মাধুরীর কোনো ছেলে মেয়ে নেই। ডোমিনিক বলে, হ্যাঁ আছে, কিন্তু সেও 20 বছর আগে সমুদ্রে গিয়ে নিখোঁজ হয়ে গেছে। মিসেস মাধুরী এখনও তার জন্য অপেক্ষা করে। ভিকি সেই কাগজগুলোকে জোড়ার পরে ডোমিনিককে বলে, এটা এইচডিবিআই ব্যাংকের একটা কাগজ যেখানে একটা অ্যাকাউন্ট ডিটেলস লেখা ছিল, কিন্তু সেখানে নাম বা অ্যাড্রেস ছিল না, শুধু লোন নাম্বার ছিল। তখন এই ডোমিনিক বলে, ব্যাংকে আমার একজন বন্ধু আছে, তাকে কল করব। দেখা যায় সেই ব্যাংকের ম্যানেজার ডোমিনিকের কোনো বন্ধু ছিল না, বরং ডোমিনিক সমান পোলায়ের মতো তাকেও কোনো হোটেলে মেয়ের সাথে ধরেছিল এবং তার ছবি তুলে রেখেছিল। ডোমিনিক সেই কাজটা করতে বলে এবং সেই ম্যানেজারের সেই ছবিগুলো পাঠিয়ে দেয়। ম্যানেজার ভয় পেয়ে যায় এবং বাধ্য হয়ে ডোমিনিককে কাজটা করে দেয়। সেই লোন নাম্বার থেকে তারা জানতে পারে সেই অ্যাকাউন্টটা ছিল পূজা নামের একটি মেয়ের। এছাড়া তার অ্যাড্রেসও তারা নিয়ে নেয় এবং সেই পার্স নিয়ে সে অ্যাড্রেসে চলে আসে। সেখানে 2টি মেয়ে ছিল। সেই অ্যাড্রেসে পূজার 2জন রুমমেট ছিল, যাদের মধ্যে ঝান্সি নামের একটি মেয়ে ডোমিনিককে বলে পূজা মিসিং। 4 দিন থেকে 10 জানুয়ারি সকাল সে বাসা থেকে বের হয়, এরপরে আর ফিরে আসেনি। আমরা তার মাকে জানালে তার মা সেখানে তাড়াতাড়ি চলে আসে এবং থানায় কমপ্লেন করে, কিন্তু এখনও পূজার কোনো খোঁজ পাওয়া যায়নি। ডোমিনিক ঝান্সিকে জিজ্ঞেস করে পূজা কি কোনো রিলেশনশিপে ছিল বা কারোর সাথে পালিয়ে গেছে এমন কিছু। ঝান্সি বলে 2 বছর আগে সে একটা সিরিয়াস রিলেশনশিপে ছিল, কিন্তু 2 বছর ধরে তার ব্রেকআপ হয়ে গেছে। এরপরে সে আর কোনো রিলেশনশিপে জড়ায়নি। কিন্তু আলভি নামের একজন স্টকার ছিল যে দিন-রাত তাকে ফলো করত। সে যখন পুলিশে কমপ্লেন করে অবশেষে আলভি তাকে ফলো করা থামিয়ে দেয়। এরপরে ঝান্সি বলে, গত সপ্তাহে আলভি আমাদের এখানে এসেছিল আর আসার পরে সিন ক্রিয়েট করেছে। সে তখন মাতাল ছিল আর তখন সে পূজাকে মেরে ফেলার জন্য থ্রেট দিয়েছিল। এরপরে ডোমিনিক ঝান্সিকে জিজ্ঞেস করে মিসিং হওয়ার আগে পূজার মধ্যে কোনো পরিবর্তন ছিল কিনা। ঝান্সি বলে যেদিন সে মিসিং হবে তার কয়েকদিন আগে থেকেই সে অনেক চিন্তিত ছিল, আর যেদিন সে মিসিং হবে সে বলে গিয়েছিল সে তার বয়ফ্রেন্ড অর্থাৎ এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। এরপরে ডোমিনিক ঝান্সিকে পূজার বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে, যেখানে ঝান্সি বলে পূজার বয়ফ্রেন্ডের নাম কার্তিক আর তার অ্যাড্রেসটা যেটা দিয়েছিল সেটা ফেক, কারণ 2 বছর আগে পূজা সেই অ্যাড্রেসে গিয়েছিল তাকে খোঁজার জন্য, কিন্তু সেখানে যেয়ে তাকে পায়নি। এরপরেই দেখা যায় ঝান্সিকে পুলিশ স্টেশনে পাঠিয়েছিল ডোমিনিক, আর ঝান্সি সেখান থেকে ফিরে এসে ডোমিনিককে জানায় পুলিশ এখনো কোনো লিড পায়নি। শুধুমাত্র তারা এটা জানতে পেরেছে পূজার মোবাইলের লাস্ট লোকেশন ছিল জেনারেল হসপিটাল।
এরপরেই ডোমিনিক বাড়ি ফিরে আসে আর মিসেস মাধুরীকে সবকিছু খুলে বলে যে পার্সটা কার এবং তার বয়স কত, বাড়ি কোথায়, সে কি করে, তার বর্তমান অবস্থা কি। যখনই মিসেস মাধুরী জানতে পারে পূজা 4 দিন ধরে নিখোঁজ আর পুলিশ এখনও তার কোনো খোঁজ বের করতে পারেনি, সে আফসোস করতে থাকে আর রাতের বেলায় ডোমিনিককে বলে, আমি চাই তুমি পূজাকে খুঁজে বের করো। ডোমিনিক রেগে যায় আর বলে, তাকে খুঁজে বের করার কি আছে, সে তো আপনার কেউ হয় না, আর তার যদি কিছু না হয়, সে যদি সুস্থই থাকে, আমি খুঁজে বের করে তাকে কি বলবো, আর আমার ফি কে দেবে। তখনই মিসেস মাধুরী বলে, আমার ছেলের জন্য আমি 25 বছর ধরে অপেক্ষা করছি। আমি জানি অপেক্ষার যন্ত্রণা কতটুকু। পূজার মায়ের কষ্টটা আমি বুঝি। আমি চাই পূজা তার মায়ের কাছে ফিরে আসুক। তুমি এই কেসটা ইনভেস্টিগেশন করো। আর তুমি আমার কাছ থেকে এই পর্যন্ত কমপক্ষে 50,000 টাকা ধার নিয়েছ। তুমি যদি পূজাকে খুঁজে বের করতে পারো, তাহলে এই টাকাটাই হবে তোমার ফি, অর্থাৎ সেই টাকাটা আমাকে আর ফেরত দিতে হবে না। এরপরেই ডোমিনিক একজন পুলিশের কাছ থেকে আলভির ঠিকানা নিয়ে নেয় আর আলভির মায়ের সাথে কথা বলতে থাকে। আলভির মা বলে, ও একটা কুলাঙ্গার, ও মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে এসে মাতলামি করে। এছাড়া কয়েকদিন আগে তো আমার চিটফান্ডের সব টাকা নিয়ে পালিয়ে গেছে। ওকে আপনারাই খুঁজে বের করুন। তখন আলভির ইনস্টাগ্রাম থেকে তারা জানতে পারে আলভির সাথে যোশী নামের একজন লোকের অনেক ভালো সম্পর্ক। তারা যোশীকেও খুঁজে বের করে। দেখা যায় এই যোশী ছিল ডোমিনিকের পূর্ব পরিচিত। যখন সে পুলিশে ছিল, তার সাথে তার ভালো সম্পর্ক ছিল, কারণ যোশীও ছোটখাটো একজন ক্রিমিনাল। যোশী সেখানে চলে আসে আর ডোমিনিক তাকে বলে আলভি কোথায় তার ঠিকানা দেওয়ার জন্য। ভয়ে যোশী ঠিকানা দিয়ে দেয়। ডোমিনিক আর ভিকি সেখানে চলে যায়, কিন্তু আলভি তাদের দেখে পালাতে শুরু করে। তারাও আলভির পেছনে দৌড়াতে থাকে তাকে ধরার জন্য। কিন্তু আলভি দৌড়াতে দৌড়াতে একটা সময় তার কয়েকজন লোকের পাশে যেয়ে দাঁড়ায়, যেখানে সেই লোকগুলো ডোমিনিককে মারার চেষ্টা করে, কিন্তু ডোমিনিক তাদের প্রতিহত করে। ডোমিনিক আলভিকে বলে, পূজার সাথে তুমি কি করেছো, আর সে এখন কোথায়। আলভি বলে, ও তুমি পূজার জন্য আমাকে এখানে ধরতে এসেছো? আমি ভাবলাম অন্য মেয়ের জন্য। পূজাকে তো আমি তখনই ছেড়ে দিয়েছি যখন ও পুলিশে কমপ্লেন করেছে। এখন তো আমার নতুন একটি মেয়ের সাথে সম্পর্কও রয়েছে, আর তার মাও আমাকে মেনে নিয়েছে। কিন্তু এদিকে ভিকি ভাবতে থাকে হয়তো আলভি ডোমিনিককে মেরে ফেলছে, এই জন্য পেছন দিয়ে একটা রড দিয়ে আলভির মাথায় আঘাত করে। আর এতেই অ্যাটেম্প টু মার্ডার কেসে ডোমিনিক এবং ভিকিকে জেলে ভরে দেওয়া হয়, যদিও মিসেস মাধুরী কিছুক্ষণ পরে এসেই তাদের ছাড়িয়ে নেয়। জেলখানা থেকে ভিকি ডোমিনিকের ব্যাপারে জানতে পারে ডোমিনিক যখন পুলিশ অফিসার ছিল তখন সে ঘুষ ছাড়া একটা কাজও করত না, এমনকি নকল সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়ার জন্য তার চাকরিটাও চলে গিয়েছিল। এটা শুনে ভিকি অবাক হয়ে যায়, কিন্তু ডোমিনিক বলে, এগুলো কিছু না, এগুলো নিয়ে ভেবো না, আমাদের কেসের দিকে মনোযোগ দিতে হবে। এদিকে ডোমিনিক বাসায় আসার পরে ডোমিনিক, ভিকি এবং মাধুরী মিলে পূজার মেমোরির পাসওয়ার্ড ক্র্যাক করার চেষ্টা করে, অর্থাৎ তাদের মনে যা আসে সেই পাসওয়ার্ডটাই তারা টাইপ করে। যদি হয়ে যায়, কয়েকবার চেষ্টা করার পরে সবাই ব্যর্থ হয়। অবশেষে মাধুরী সেই পাসওয়ার্ডটা ক্র্যাক করে ফেলে, কারণ সেটা খুবই সোজা ছিল, পূজা 123। এরপরেই তারা সেটার ভেতরে কয়েকটা ভিডিও দেখতে পায়, যে ভিডিওর ভেতরে তার এবং কার্তিকের কিছু ভিডিও ছিল, কিন্তু সেখানে কার্তিকের মুখ দেখা যাচ্ছিল না, শুধু পূজাকে দেখা যাচ্ছিল, আর তারা একটা হোটেল রুমে ছিল। ডোমিনিক ভাবতে থাকে কার্তিক তার মুখ কেন দেখাতে চাইছে না ভিডিওতে, কারণ ভিডিওতে কার্তিক বারবার বলছিল সে তার মুখ দেখাতে চাইছে না। ডোমিনিক ভাবে হয়তো সে সোশ্যাল গ্যাদারিং পছন্দ করে না, হয়তো সে ইন্ট্রোভার্ট, এই ধরনের কোনো কারণ হতে পারে। এরপরে সে অডিওটা ডোমিনিক ভালো করে শোনে, যেখানে সেই হোটেল রুমে একটা টিভি চলছিল আর সেখানে একটা জায়গার নিউজ চলছিল, যেখানে একটা সভার কথা বলা হয়েছিল। তখনই ডোমিনিক সেই জায়গার নাম গুগলে সার্চ করে, যেটা মুন্নারের কোনো একটা জায়গা ছিল। এরপরেই তারিখ বের করার জন্য ফেসবুকে গিয়ে সেই সভার যে সভাপতি ছিল সেটার নাম সার্চ করতে থাকে, আর সেখানে দেখা যায় সেই সভাপতি সেই দিন ছবি তুলে ফেসবুকে আপলোড করেছিল, আর সেইখান থেকে সে তারিখটাও পেয়ে যায়, যেটা ছিল 31শে ডিসেম্বর 2021 সাল। তখনই রাতের বেলা ডোমিনিক কল করে ঝান্সিকে এবং তাকে আরও কিছু প্রশ্ন করে। 2021 সালের 31st নাইটে পূজা কোথায় ছিল। ঝান্সি বলে তখন সে অফিস থেকে ছুটি নিয়েছিল আর আমাদের বলেছিল সে হ্যাপি নিউ ইয়ারের একটা ট্রিপে গিয়েছিল, আর সেই ট্রিপ থেকে ফিরে আসার পরেই সে কার্তিকের সাথে ব্রেকআপ করে দিয়েছে। ডোমিনিক ব্রেকআপের কারণ জিজ্ঞেস করে। ঝান্সি বলে সে কখনো আমাদের ক্লিয়ার করে বলেনি, আর আমরাও পূজাকে সেটা নিয়ে জিজ্ঞেস করিনি, কারণ সে এই বিষয়ে কথা বলতে চাইতো না। এরপরে ডোমিনিক জিজ্ঞেস করে পূজার সাথে কার্তিকের কখনো ঝগড়া হয়েছে কিনা। ঝান্সি বলে একবার হয়েছিল। আসলে পূজা একটা দামি শাড়ি দেখতে পেয়েছিল কার্তিকের কাছে, কিন্তু সেই শাড়িটা কার্তিক পূজার জন্য কিনেনি, আর এটা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়। পূজা খুবই আপসেট ছিল এটা নিয়ে।
ফোন রাখার পরে ডোমিনিক ভিকিকে বলতে থাকে 10 ডিসেম্বর বুধবার সকালবেলাতেই পূজা বাসা থেকে বের হয় তার এক্স বয়ফ্রেন্ড কার্তিকের সাথে দেখা করার জন্য, যার সাথে তার 2 বছর ধরে কোনো যোগাযোগ ছিল না। আর এরপরেই সে মিসিং হয়ে যায়। তার মানে এখানে কি প্লেয়ার হচ্ছে কার্তিক। তাই আমাদের পূজাকে খুঁজে বের করার আগে কার্তিককে খুঁজে বের করতে হবে। তাহলেই আমাদের কেসটার সমাধান হয়ে যাবে। তাই আমরা কালকেই মুন্নারে যাব। মুন্নার কয়েকটা হোটেল তারা ঘুরে বেড়ায়, কারণ পূজার যে ভিডিওটা ছিল সেটার পেছনে একটা ওয়ালপেপার ছিল। তারা সেই ওয়ালপেপারটাই ম্যাচ করে। অবশেষে একটা হোটেলে যাওয়ার পরে তারা একই ধরনের ওয়ালপেপার দেখতে পায় আর বুঝতে পারে পূজা আর কার্তিক এই হোটেলেই ছিল। এরপরে সেই হোটেল রিসেপশনিস্টকে তারা সবকিছু জিজ্ঞেস করে পূজা আর কার্তিক কোন রুমে ছিল এবং সেই রুমের সিসিটিভি ফুটেজ এবং হোটেলের সিসিটিভি ফুটেজ, যেটা 2021 সালে 31 ডিসেম্বরের। কিন্তু সেই হোটেলের লোকটা বলে সিসিটিভি ফুটেজ প্রত্যেক 6 মাস পর পর ডিলিট হয়ে যায়। তাই 2 বছর আগের সিসিটিভি ফুটেজ তারা কখনোই বের করতে পারবে না। সেই রুমে যায়, যেখানে যাওয়ার পরে তারা সেই রুমটা ভালো করে দেখে, কিন্তু সেখানে ডোমিনিক তেমন কিছুই খুঁজে পায় না। কিন্তু রুম বুক করার রেজিস্ট্রেশন বই থেকে তারা একটি ক্লু খুঁজে পায়। ডোমিনিক দেখতে পায় সেখানে পেমেন্টের ডিটেলস ছিল। ডোমিনিক সেখান থেকে সেই কার্ড থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে নেয়। এরপরে আবারও সেই ব্যাংক ম্যানেজারকে কল করে এবং সেই অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাড্রেস খুঁজে বের করে, যেখানে কার্তিকের অ্যাড্রেস ছিল। তারা কার্তিকের অ্যাড্রেস পেয়ে যায় আর সাথে সাথে কার্তিকের অফিসের অ্যাড্রেসও পেয়ে যায়। তারা প্রথমে কার্তিকের বাড়িতে আসে। সেই বাড়িতে আসার পরে একটি মেয়েকে দেখতে পায় আর দেখার পরেই তাকে জিজ্ঞেস করে যে কার্তিক কোথায়। আমি সিআই ডোমিনিক, একটি মিসিং কেস ইনভেস্টিগেশন করছি আর সেই সূত্রেই কার্তিকের সাথে কথা বলতে হবে। তার নাম্বারটা আমার কাছে নেই। মেয়েটি তাকে ভেতরে যেতে বলে আর বলে আমি নন্দিতা, কার্তিকের বড় বোন। আর কার্তিক গত 2 বছর ধরে মিসিং। এটা শুনে অবাক হয়ে যায় ডোমিনিক। নন্দিতা আরও বলে কার্তিক মিসিং হয়েছে 2021 সালে 31 ডিসেম্বরে। এটা শুনে আরও একটু অবাক হয়ে যায় ডোমিনিক, কারণ ওই একই দিনে পূজা এবং কার্তিক হোটেলে গিয়েছিল সময় কাটানোর জন্য। সেখানে ডোমিনিক কার্তিক এবং নন্দিতার কিছু ফটোও দেখতে পায়। এরপরেই ডোমিনিক খুলে বলে যে সে এখানে পূজা নামের একটি মেয়ের মিসিং কেস তদন্ত করতে এসেছে। 2 বছর আগে পূজার সাথে কার্তিক রিলেশনশিপে ছিল, কিন্তু 2 বছর আগেই তাদের ব্রেকআপ হয়ে যায়, যখন থেকে কার্তিক মিসিং আর কি। কিন্তু সে সকালবেলা বের হয় কার্তিকের সাথে দেখা করার জন্য, আর এরপরে থেকেই মিসিং। তখন নন্দিতা বলে তার মানে পূজা জানে কার্তিক কোথায়। ডোমিনিক বলে হ্যাঁ জানতে পারে, কিন্তু এখন পূজাকে খুঁজে বের করতে হবে। ডোমিনিক নন্দিতার কাছে পূজার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু নন্দিতা বলে কার্তিক কখনো তাকে পূজার ব্যাপারে কিছু বলেনি, শুধু বলেছিল সে একটা রিলেশনশিপে আছে। আর ওই সময়টাতে নন্দিতা কলকাতায় ছিল ডান্স ট্রেনিং এর জন্য। আর কার্তিক তাকে বলেছিল যে সেখান থেকে ফিরে আসার পরে তাকে সারপ্রাইজ দেবে আর সেই মেয়েটার সাথে পরিচয় করিয়ে দেবে, অর্থাৎ পূজার সাথে। নন্দিতা আরও বলে তার সাথে কার্তিকের সম্পর্কটা বন্ধুর মতো ছিল, কিন্তু কার্তিক এমনই ছিল, সবসময় তাকে সারপ্রাইজ দিত। মাঝে মধ্যে ট্যুরে চলে যেত 3 থেকে 4 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য, কোনো খোঁজ খবর থাকতো না। এরপরে হঠাৎ করে সে চলে আসতো। নন্দিতা তাকে বলেছিল যে 31 ডিসেম্বরেই কার্তিকের সাথে তার কথা হয়েছে। তাই ডোমিনিক তাকে জিজ্ঞেস করে তার সাথে কিভাবে কথা হয়েছিল, কার্তিকের ফোনে নাকি সরাসরি। নন্দিতা বলে আপনি যেখানে দাঁড়িয়েছিলেন কার্তিক সেখানেই দাঁড়িয়েছিল। তখন একজন লোক আসে। কার্তিক আমাকে বলে একটা ব্যাপারে তার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, এই জন্য সেই লোকটার সাথে সে বাইরে চলে যায়। এরপরে কার্তিক আর কখনো ফিরে আসেনি। ডোমিনিক সেখানে আশেপাশের প্রতিবেশীদের সাথেও কথা বলতে থাকে, যেখানে সে জানতে পারে কার্তিক একটু ইন্ট্রোভার্ট ছিল, কারোর সাথে বেশি কথা বলতো না। এরপরে তারা নন্দিনীকে নিয়ে মুন্নার পুলিশ স্টেশনে চলে আসে, যেখানে কার্তিক মিসিং হওয়ার রিপোর্ট করেছিল সে। সেখানে আসার পরে পুলিশ অফিসার বলে আপনি প্রতিদিন এভাবে আসলে আমরা কার্তিককে খুঁজে পাবো না। আমরা কার্তিককে খুঁজে বের করার চেষ্টা করছি। উল্টো সেখান থেকে যখন নন্দিতা ফিরে আসছিল, ডোমিনিক শুনতে পায় পুলিশ অফিসার বলছিল এই মেয়ে দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। আর থানা থেকে বের হওয়ার পরেই ডোমিনিক নন্দিতাকে নিজের আসল পরিচয় দেয়, যে সে একজন ডিটেকটিভ আর তাকে হায়ার করা হয়েছে পূজাকে খুঁজে বের করার জন্য। কিন্তু পূজার সাথে যেহেতু কার্তিক রিলেটেড, তাই আগে কার্তিককে খুঁজে বের করতে হবে। এরপরে ডোমিনিক জানতে পারে নন্দিতার এখন একটি ডান্স পারফরমেন্স রয়েছে আর সেখানেই সে যাবে। এটা শোনার পরে ভিকিকে সে কোচি পাঠিয়ে দিয়ে নন্দিতার সাথে তার ডান্স পারফরমেন্স সে দেখতে আসে। আসলে ডোমিনিককে দেখে বোঝা যাচ্ছিল সে আসলে নন্দিতাকে
পছন্দ করে ফেলেছে। সেখান থেকে যখন তারা ফিরে আসছিল তখন রাস্তার মধ্যে হঠাৎ করেই বাইকে করে দুইজন লোক তাদের রাস্তা আটকায়। ডোমিনিক বিষয়টা দেখতে চাইলে নন্দিতা তাকে বলে, আসলে এরা আমার পাওনাদার, আমার কাছ থেকে টাকা পায়। পেছনের থেকে নন্দিতার বান্ধবী বলে, আর এখন টাকার পরিবর্তে সে নন্দিতাকে চাইছে। ডোমিনিক নিচে নামে। তাদের বুঝিয়ে বলার পরেও যখন তারা সেখান থেকে যাচ্ছিল না তখন তাদেরকে মেরে সেখান থেকে বিদায় করে। আর সেই দুইজন লোকের কাছ থেকে ডোমিনিক জানতে পারে নন্দিতার কাছে তারা দুইজন মিলে 18 লাখ টাকা পাবে। এটা শুনে ডোমিনিক একটু অবাক হয়ে যায়। এরপরে যখন এটা জিজ্ঞেস করা হয় নন্দিতা বলে, আসলে এই টাকাটা কার্তিক নিয়েছিল। সে এই টাকা নিয়ে কি করেছে কিছু জানে না, কিন্তু এখন সে মিসিং, তাই বাধ্য হয়ে কার্তিকের এই পাওনা টাকাটা তাকেই পরিশোধ করতে হচ্ছে। সে কিছু কিছু টাকা পরিশোধ করার চেষ্টা করছে, কিন্তু এই লোকটা এখন তাকে বিরক্ত করছে বেশি। এরপরে ডোমিনিক নন্দিতার গ্রামের বাড়ি এবং তাদের ছোটবেলার কথা জিজ্ঞেস করে। নন্দিতা বলে তারা তামিলনাড়ুতে বড় হয়েছে। তার বাবা একজন ড্রামা অ্যাক্টর ছিল আর তার মা ছিল একজন ডান্সার। সে তার মায়ের মতোই ডান্স পছন্দ করে আর কার্তিক বাবার মতো অ্যাক্টর, আর সে অনেক নাটকেও অভিনয় করেছে। কিন্তু তাদের বাবা মা মারা যাওয়ার পরে তারা একেবারে একা হয়ে পড়ে। এছাড়া 15 বছর বয়সেই নন্দিতার একটি হার্ট সার্জারি হয় আর এরপরে তারা দুজনে এখানে শিফট করে যায়। এরপরে নন্দিতা ডোমিনিকের ব্যাপারে জিজ্ঞেস করে। ডোমিনিক বলে তার তেমন কোনো গল্প নেই, তার ছোটবেলা থেকে একটাই ইচ্ছে ছিল একজন পুলিশ অফিসার হবে এবং বড় বড় কেস ইনভেস্টিগেশন করবে। কিন্তু ডোমিনিক ছিল কালার ব্লাইন্ড আর এই জন্য সে জানত সে তার চাকরি হবে না। এই জন্য ডোমিনিক একটা ফেক সার্টিফিকেট জোগাড় করে এবং পুলিশের চাকরি নিয়ে নেয়। কিন্তু পুলিশের চাকরির মধ্যে অনেক বড় একটা কেসে সে গাড়ির রং ভুল লিখেছিল আর সেই দিন থেকে জানাজানি হয়ে যায় যে ডোমিনিক ফেক সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়েছিল আর তার চাকরিটা চলে যায়। আর এরপরেই সে এখন একটি ডিটেকটিভ এজেন্সি চালায় আর চাকরি হারানোর সাথে সাথে সে তার স্ত্রীকেও হারিয়ে ফেলে, অর্থাৎ তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে। এরপরে ডোমিনিক আর ভিকি চলে আসে প্রকাশ অ্যাসোসিয়েটে, যেখানে কার্তিক কাজ করত। আর সেখানে প্রকাশ অর্থাৎ প্রকাশ অ্যাসোসিয়েটের মালিকের সাথে কথা বলতে থাকে আর কার্তিকের ব্যাপারে জিজ্ঞেস করে। প্রকাশ বলে, আমাদের এটা একটা এনজিওর মতো। আসলে যারা সাধারণ মানুষ লিগ্যাল সিস্টেমে তাদের বিচার পায় না বা অ্যাফোর্ড করতে পারে না তাদের হয়ে আমরা কেস লড়ি। তখন ডোমিনিক জিজ্ঞেস করে কার্তিক মিসিং হওয়ার আগে তার ভেতরে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন কিনা। তখনই অন্য একজন বলে, আসলে আমাদের অনেক থ্রেট কল আসে যেহেতু আমরা কেস লড়ি। আর কার্তিক মিসিং হওয়ার আগে আমি তাকে অনেকটা চিন্তিত দেখেছিলাম, তাকে জিজ্ঞেস করছিলাম কেন, কিন্তু সে কিছুই বলেনি। প্রকাশ বলে, আসলে কার্তিক আমাদের ক্লায়েন্টের প্রতি অনেক ভালোবাসা এবং সিম্প্যাথি দেখাতো, যার ফলে সে যদি কোনো কেস হেরে যেত তাহলে তার মুড অনেক খারাপ থাকতো। এরপরে ডোমিনিক আর ভিকি চলে আসে কার্তিকের বাসায় যেখানে সে থাকত আর কার্তিকের এক নেইবারের সাথে সে কথা বলতে থাকে। তখন সেই নেইবার জানায় কার্তিক খুব ভালো একটি ছেলে ছিল, কম কথা বলতো কিন্তু তার স্বভাব এবং চরিত্র খুবই ভালো ছিল। আমি তার বাড়িতে সকালবেলা প্রায় ভারতনাট্যমের গানের আওয়াজ শুনতে পেতাম আর আমি এটা বুঝতে পেরেছিলাম হয়তো সে এটা পছন্দ করে। তার সাথে মাঝে মধ্যে মর্নিং ওয়াকের সময় আমার দেখা হতো। এরপরে ডোমিনিক জিজ্ঞেস করে এখানে কার্তিকের সাথে কে কে দেখা করতে আসতো। লোকটা বলে কার্তিক খুব চুপচাপ স্বভাবের, তার সাথে তেমন কেউ দেখাও করতে আসতো না। কিন্তু মিসিং হওয়ার 1 সপ্তাহ আগে আমি একজন মেয়েকে দেখেছিলাম শাড়ি পরে কার্তিকের সাথে দেখা করে আসতে। এরপরে 31শে ডিসেম্বর আমি কার্তিককে শেষবারের মতো দেখেছিলাম। পরদিন সকালে অর্থাৎ 1 জানুয়ারিতে আমি একটি মেয়েকে কার্তিকের বাসা থেকে বের হয়ে যেতে দেখি, যেও শাড়ি পরা ছিল আর তার হাতে একটা লাগেজ ছিল, কিন্তু তখনও আমার চোখের ছানি অপারেশন হয়নি, যার ফলে আমি তার চেহারাটা আবছা আবছা দেখেছিলাম, স্পষ্ট দেখতে পাইনি। এরপরে ডোমিনিক এবং ভিকি অন্য একটা জায়গায় বসে ল্যাপটপে কিছু করছিল। ডোমিনিক বলতে থাকে, প্রকাশ অ্যাসোসিয়েটের কার্তিকের কলিগ দৃশ্যা প্রকাশ মিসিং হওয়ার আগে যেসব কেসগুলো ডিল করছিল সেই সব কেসের ডিটেলস সে আমাদের সাথে শেয়ার করেছে আর আমার মাথায় একটা আইডিয়া আছে, আমি তোমাকে পরে জানাবো। এরপরে ডোমিনিক নন্দিতাকে কল করে আর বলে, আপনি কি কার্তিকের এই বাড়িতে কখনো এসেছিলেন? নন্দিতা বলে, না, কারণ আমি ওই সময় কলকাতায় ছিলাম, কিন্তু মিসিং হওয়ার পরে কার্তিকের হাউস ওনার বাড়ি ভাড়া নিয়ে অনেক ঝামেলা করছিল আর এই জন্য আমি বাড়িটা খালি করে দিয়েছি আর বাড়ি ভাড়ার বাকি টাকাটা আমি তাকে পরে পরিশোধ করে দিয়েছি। ডোমিনিক ভিকিকে বলে, আসলে এই শাড়ি পরা মেয়েটা কে যে কার্তিকের কাছে এসেছিল আর কার্তিক তাকে শাড়ি উপহার দিয়েছিল, এটা আমাকে খুব কনফিউজড করছে। ভিকি বলতে থাকে, হয়তো তার অন্য কোনো গার্লফ্রেন্ড যার কথা পূজা জানত না। ডোমিনিক হাসে, এরপরেই বলে, কেসের দিকে মনোযোগ দাও, তুমি এখন এই 3জন লোকের দিকে নজর রাখবে,
টনি, ইব্রাহিম এবং সঞ্জয়। আসলে কার্তিক লাস্ট ৩টা কেস এই ৩ জনের বিরুদ্ধেই লড়েছিল। তাই এদের মুভমেন্ট, এদের চলাফেরা সবকিছু আমার জানা দরকার এবং তারা কিছু জানে কিনা সেটা বের করার জন্য তুমি এই পোস্টারটা ইউজ করবে, যেখানে কার্তিক মিসিং হওয়ার কথা লেখা ছিল। এরপরেই ডোমিনিককে দেখা যায় কার্তিকের হোমটাউন তামিলনাড়ুতে চলে আসে। ডোমিনিক সেখানে আসার পরে একজন দোকানদারের সাথে কথা বলতে থাকে। তখন দোকানদার বলে সেই ড্রামা কোম্পানিটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, আর সেই ড্রামা কোম্পানির মালিক চন্দ্রশেখরের স্ত্রী মারা যাওয়ার পরে সেও আর এখানে আসে না। সে এখন বানারসিতে চলে গেছে, সেখান থেকে ফিরে আসেনি। ডোমিনিক তার ফোন নাম্বার চাইলে সেই লোকটা বলে সে তার ফোন নাম্বার জানে না, ল্যান্ড নাম্বার জানে। তখন ডোমিনিক নিজের ফোন নাম্বারটা সেখানে দিয়ে আসে। সেই লোকটা বলে সেই ড্রামা কোম্পানির যেসব জিনিসপত্র ছিল চন্দ্রশেখর এখন একটা রুমে রেখে দিয়েছে। ডোমিনিক যে সেই পুরো রুমটা দেখে, সেখানে ডোমিনিক সেই ড্রামা কোম্পানির একটি অ্যালবাম দেখে যেখানে অনেক পুরনো ছবি ছিল। এরপরে ডোমিনিক কল করে ভিকিকে, আর ভিকি তাকে জানায় সেই আইডিয়াটা মনে হয় না তেমন কাজে লেগেছে, কারণ সঞ্জয় এবং ইব্রাহিম সেই পোস্টার দেখার পরে তারা কোনো রিয়াকশনই দেয়নি। এখন বাকি আছে টনি। ডোমিনিক বলে টনিকে ফলো করো। এরপরে দেখা যায় ডোমিনিক আর ভিকি মিলেই টনির উপরে নজর রাখে। টনি যখন তার বাড়ির সামনে কার্তিকের মিসিং হওয়ার পোস্টারটা দেখে সে একটু অবাক হয়ে যায়। পোস্টারটা ভালো করে দেখেই সে কাউকে কল করতে যাচ্ছিল। তখনই ডোমিনিক আর ভিকি ইচ্ছে করেই সেখানে চলে যায়। আর ডোমিনিক ভিকিকে বলতে থাকে, তুমি একটা কাজও ভালো করে করতে পারো না, এখানে মিসিং হওয়ার ডেটটা তুমি ভুল লিখেছ। 31 ডিসেম্বর 23 হবে না, 31 ডিসেম্বর 21 হবে। এটা বলে সে এখান থেকে চলে আসে। ভিকি সেখান থেকে আসার সময় বলে, স্যার পোস্টারের আইডিয়া তো কাজে লেগে গেছে। পোস্টার দেখার সাথে সাথে টনির ফেস একেবারে চেঞ্জ হয়ে গেছে, এমনকি তার ব্যবহারও। ডোমিনিক বলে হ্যাঁ। ভিকি বলে এখন আমরা কি করব? ডোমিনিক বলে আমাদের কিছু করতে হবে না, যা করার টনি নিজেই করবে। এরপরে ডোমিনিক দেখতে পায় তার বাসায় নন্দিতা এসেছে, আর নন্দিতাকে বলে সে কার্তিকের কেসে একটা লিড পেয়েছে। কার্তিকের মিসিং হওয়ার পেছনে টনি নামের একজন লোকের হাত রয়েছে, এটা সে শিওর। এছাড়া সে তামিলনাড়ুতে, অর্থাৎ কার্তিক এবং নন্দিতার বাড়ি গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পরে সে তেমন কিছুই জানতে পারেনি, কারণ কার্তিক যে ড্রামা কোম্পানিতে কাজ করত সেই লোকটা সেই ড্রামা কোম্পানি বন্ধ করে দিয়ে অন্যত্র চলে গেছে, তার সাথে সে ফোনেও কথা বলতে পারেনি। তখনই দেখা যায় ৩ জন লোক আসে ডোমিনিকের বাসায় এবং তার উপরে হামলা করে। ডোমিনিকও তাদের মারতে শুরু করে। ৩ জনের মধ্যে অনেকক্ষণ ধরে ফাইট হয়। অবশেষে ডোমিনিক ৩ জনের সাথে পেরে ওঠে না। সেই লোকগুলো ডোমিনিককে বলে, যে কেসটা হাতে নিয়েছ সেটা ঝেড়ে ফেলে দাও, নয়তো তোমাকেই বিপদে পড়তে হবে। আর সেই লোকগুলো চলে যাওয়ার সাথে সাথেই টনি কল করে ডোমিনিককে আর বলে, আমার বাড়ির সামনে পোস্টার লাগিয়েছ আর এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছো, তোমাকে সরিয়ে দিতে আমার বেশিক্ষণ লাগবে না, তাই এখান থেকে সরে পড়ো। ডমিনিক এরপরেই টনির কল ডিটেলস থেকে জানতে পারে সেদিন পোস্টার দেখার সাথে সাথে টনি কল করেছিল প্রকাশকে। ডোমিনিক বলতে থাকে টনি এটা কেন করল, তার সাথে প্রকাশের কি সম্পর্ক সেটাই খুঁজে বের করতে হবে। এরপরেই ডোমিনিক আর ভিকি চলে আসে প্রকাশের অফিসে তার সাথে দেখা করতে, আর সেখানে বসে প্রকাশের ইনস্টাগ্রাম আইডিটা তারা ফলো করতে থাকে। সেখানে তারা দেখতে পায় 1 জানুয়ারি প্রকাশ একটি ছবি আপলোড করেছিল যেখানে তার কপালে ছোট্ট একটা ব্যান্ডেজ ছিল। এরপরেই ডোমিনিক সেখানে থাকা আরও একটি ছবিকে ফলো করে, যেটা ছিল 31 ডিসেম্বর, যেখানে একটা অনুষ্ঠানের ছবি টানিয়ে রেখেছিল প্রকাশ, আর সেখানে তার কপালে কোনো ইনজুরি বা ব্যান্ডেজ ছিল না। তার মানে সেই দিন রাতেই কিছু একটা হয়েছে, পরদিন সকালে তার কপালে ওই ব্যান্ডেজটা এসেছে। একটু পরে একজন অফিসার এসে ডোমিনিককে জানায় যে প্রকাশ এখন তাদের সাথে দেখা করতে পারবে না, সে একটু বিজি আছে। ডোমিনিক বুঝতে পেরে যায় প্রকাশ এটা ইচ্ছে করেই করেছে। ডোমিনিক আর ভিকি সেখান থেকে পূজার মায়ের সাথে দেখা করতে আসে, যে ঝান্সির ফ্ল্যাটে এসেছিল। ডোমিনিক তার সাথে কথা বলে জানতে পারে পূজা তাকে না বলে কখনো কোথাও যেত না, আর সব জায়গায় তাকে কল করত। ডোমিনিক জিজ্ঞেস করে সে কার্তিকের ব্যাপারে কিছু জানে কিনা। তখন পূজার মা বলে, কার্তিকের ব্যাপারে আমি কয়েকবার শুনেছি, কিন্তু তার সাথে কখনো দেখা করিনি। কিন্তু পূজা বলতো কার্তিক একটু অদ্ভুত ধরনের ছেলে, হুট করে ২-৩ সপ্তাহের জন্য মিসিং হয়ে যেত কাউকে কিছু না বলে, কারোর সাথে এই কয়েকদিন যোগাযোগও করত না। এরপর হুট করেই আবার একটা সময় পূজার সামনে এসে দাঁড়াতো, আর এমন ভাব করত যেন কিছুই হয়নি। এরপরেই ডোমিনিক জিজ্ঞেস করে পূজার সাথে তার শেষবারের মতো কখন কথা হয়েছিল। পূজার মা বলে যেদিন নিখোঁজ হয় সেদিন সকালে। সে আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠায়, এরকম ভিডিও সে মাঝে মধ্যেই আমাকে পাঠাতো, কিন্তু ভিডিওর লিঙ্কটা ওপেন হচ্ছিল না। এজন্য আমি তাকে কল করেছিলাম, সে বলছে সে বিজি, বাস স্টপে, পরে তার সাথে কথা বলবে এই বিষয় নিয়ে।
এছাড়া সে তার একটি বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে অনেক দূরে। পূজা তার মায়ের সাথে দেখা করবে। এরপরে ভিকি পূজার সেই পার্সটা তার মাকে ফেরত দেয়। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেই দিন যখন ডোমিনিক এবং ভিকি সুমন পিলাইকে ফলো করছিল এবং বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তখনই দেখা যায় সেখানে পূজাও দাঁড়িয়েছিল আর সে কোথাও যাচ্ছিল। আর তখনই একটা লোক এসে পূজার ব্যাগ থেকে তার পার্সটা চুরি করে নেয়। কিন্তু সেই লোকটা যখন সেখান থেকে যাচ্ছিল, ডোমিনিকের সাথে তার ধাক্কা লাগে আর পার্সটা সেখানেই পড়ে যায়। ডোমিনিক নিজেই পার্সটা তুলে দেয় সেই লোকটার হাতে। এরপরে সেই লোকটা হসপিটালে যেয়ে বসে আর সেই পার্সের ভেতর থেকে পূজার মোবাইলটা বের করে নেয় আর পার্সটা সেখানে ফেলে রেখে চলে যায়। আর এভাবেই এই কেসটা শুরু হয়েছিল। এরপরেই দেখা যায় কার্তিকের কলিগ দৃশ্যা মেসেজ করে প্রকাশকে এবং তাকে বিভিন্ন কথা বলতে থাকে। তাকে সিডিউস করতে থাকে সে, আর বলে তার একা লাগছে, সে তার সাথে দেখা করতে চায়। প্রকাশও তার সাথে দেখা করার জন্য চলে আসে। দৃশ্যা তাকে একটি ফ্ল্যাটে নিয়ে চলে আসে। তখনই দেখা যায় সেখানে ডোমিনিক আর ভিকি ছিল। আর দৃশ্যা তাদের কথা মতোই প্রকাশকে সেখানে নিয়ে এসেছিল যাতে ডোমিনিক তাকে ইন্টারোগেশন করতে পারে। আসলে দৃশ্যা প্রকাশকে অনেক ভালো করে জানত, আর সেও ভাবছে যে তার মিসিং হওয়ার পেছনে প্রকাশের হাত রয়েছে। প্রকাশ ভালোই ভালোই কিছু না বলাতে ডোমিনিক একটা গান বের করে এবং বলে সব সত্যিটা না বললে এখনই সে তাকে শুট করে দেবে। এছাড়া দৃশ্যা তাদের বলেছিল কার্তিককে সবাই অফিসে ৩০শে ডিসেম্বর দেখেছিল। এরপরে ১লা জানুয়ারিতে প্রকাশ স্যার এসে বলে যে কার্তিক রিজাইন দিয়েছে এবং চলে গিয়েছে, আর কার্তিক আমাদের কারোর সাথেই দেখা করেনি। এছাড়া ডোমিনিক প্রকাশকে বলে 31 ডিসেম্বরে 11:20 তোমার, টনির এবং কার্তিকের মোবাইল লোকেশন একই টাওয়ারে ছিল। এর কিছুক্ষণ পরেই তোমাদের মোবাইল লোকেশনের টাওয়ারটা চেঞ্জ হয়, যেটা কয়েক মাইল দূরে, আর সেখানেই কার্তিকের মোবাইলটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। এছাড়া 31 ডিসেম্বরে তোমার মাথা সে ইনজুরিটাও ছিল না, যেটা ১লা জানুয়ারিতে দেখা গেছে। এছাড়া দৃশ্যে আমাদের বলেছে 31 ডিসেম্বরের পরে তুমি যে সাধারণ গাড়িটা তোমার অফিসে নিয়ে আসো সেটা নিয়ে আসোনি। তুমি বলেছ সেটা ড্যামেজ হয়েছে, এই জন্য সারতে দিয়েছ। কিন্তু সেই রাতে কিছু একটা হয়েছিল যার কারণে সেই গাড়িটা তুমি তোমার অফিসের গ্যারেজে না দিয়ে একটা লোকাল ওয়ার্কশপে ঠিক করতে দিয়ে এসেছ। আর আমি সেখান থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছি তোমার গাড়ির পেছনে নয়, সামনে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর সেই ছেলেটা আমাদের ছবিও দেখেছে। আর সেই অ্যাক্সিডেন্টটা শুধু সাধারণ নয়, বড়সড় একটা অ্যাক্সিডেন্ট ছিল। এখন বলো। প্রকাশ অবশেষে বলতে শুরু করে, আসলে টনি মুভ অন করতে চেয়েছিল, আর তাকে যেতে দেওয়ার আগে আমরা একটা পার্টি করেছিলাম। এই জন্য 31st নাইটে আমি তার সাথে দেখা করি আর এনজয় করি। সেখানেই কার্তিক চলে আসে, যেখানে কার্তিকের কাছে টনির কোম্পানির এগেনস্টেই একটা ফাইল ছিল। কিন্তু কার্তিক যখন আমাকে আর টনিকে একসাথে দেখে ফেলে তখন সে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি চেয়েছিলাম সেই ফাইলটা তার কাছে রেখে দিতে, কিন্তু কার্তিক আমাকে আর বিশ্বাস করেনি। সেই ফাইলটা নিয়ে সে সেখান থেকে চলে যায়। সেই ফাইলে টনির কোম্পানির অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল, যেটা আমাদের দুজনেরই প্রয়োজন ছিল। টনির তার কোম্পানির বাঁচানোর জন্য, আর আমার টাকার জন্য, কারণ আমার আর টনির মধ্যে একটা ডিল হয়েছিল। আর কার্তিক এটা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই ফাইলটা নেওয়ার জন্য আমি এবং টনি তার পিছু করতে থাকি। এরপরে ছোট্ট একটা ব্রিজের সামনে এসে আমাদের গাড়িটা কার্তিকের বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করে, যার ফলে কার্তিক বাইক নিয়ে সেই লেকে পড়ে যায়, আর আমার মাথায় সেই চোটটা পাই আমি। তখনই দেখা যায় সেখানে পুলিশ চলে আসে। আসলে ডোমিনিক আগে থেকেই সেখানে পুলিশকে খবর দিয়ে রেখেছিল, যাতে প্রকাশ্যের জবানবন্দি তারা রেকর্ড করতে পারে। সবকিছু শোনার পরে ভিকি ডোমিনিককে বলে, যদি কার্তিক 2 বছর আগেই মারা যায় তাহলে পূজা সেদিন কার সাথে দেখা করতে এসেছিল? ঝান্সি বলেছে পূজা তার এক্স বয়ফ্রেন্ড কার্তিকের সাথে দেখা করতে এসেছিল। তাহলে কে মিথ্যে বলছে, ঝান্সি নাকি পূজা? তখন ডোমিনিক বলে, আগে সেই লেক থেকে আমাদের কার্তিকের বডিটাকে উদ্ধার করতে হবে। এখন যেহেতু কেসটা অফিসিয়ালি পুলিশে ইনভেস্টিগেশন করবে, তাই একজন হায়ার অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে ডোমিনিক পুলিশ দিয়ে সেই লেকটা সার্চ করায়। এর আগেই দেখা যায় ডোমিনিক আর ভিকি চলে আসে নন্দিতার সাথে দেখা করতে এবং পুরো বিষয়টা খুলে বলে। নন্দিতা একেবারেই ভেঙে পড়ে কার্তিকের কথা শুনে। কিন্তু ডোমিনিক বলে এখনও তারা বডি পায়নি, তাই এখনও আশাহত হলে চলবে না। এরপরে সার্চ করতেই দেখা যায় সেখানে কার্তিকের বাইকটা পায়। এরপরে আরও ভালোভাবে সার্চ করার পরে দেখা যায় পাথরে বাঁধা বস্তার মধ্যে একটা লাশ তারা পায়। কিন্তু প্রকাশ তো তাদের বলেছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তাহলে বস্তার মধ্যে বাঁধা, পাথরে বাঁধা লাশ কেন থাকবে? তার মানে প্রকাশ তাদের মিথ্যে বলেছিল। কিন্তু বস্তার মুখটা খুলতেই সবাই অবাক হয়ে যায়, কারণ সেই বস্তার ভেতরে কার্তিকের নয়, পূজার লাশ ছিল। এরপরে ডোমিনিক ভিকিকে নিয়ে কোথাও যেতে থাকে, আর যাওয়ার সময় ভিকি বলে,
আমার মনে হয় কার্তিকের সাথে যা হয়েছিল এটা পূজা জেনে ফেলেছিল। এই জন্য প্রকাশ এবং টনি পূজাকে মেরে ফেলেছে। ডোমিনিক বলে, না, প্রকাশ আর টনি এটা করেনি। তখনই পুলিশ অফিসার স্বামী ডোমিনিককে কল করে আর বলে, তুমি যে দুটো নাম্বার দিয়েছ তাদের মধ্যে একটার সাথে আরেকটার কখনোই কলে কথা হয়নি, মানে যোগাযোগ হয়নি। তার মধ্যে প্রথম নাম্বারটা 31 ডিসেম্বর 2021-এ বন্ধ হয়ে যায়, যেটা আর কখনো ওপেন হয়নি। আর দ্বিতীয় নাম্বারটা 2022 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি ওপেন হয়েছে। আর তুমি যে জায়গার কথা বলেছ, দুইটা নাম্বারের কোনো নাম্বারই সেখানে কখনো যায়নি। এরপরে ডমিনিক পূজার মাকে কল করে আর বলে, পূজা যেদিন নিখোঁজ হয়ে যাবে সেদিন আপনাকে হোয়াটসঅ্যাপে যে ভিডিওটা পাঠিয়েছিল সেটা আমাদেরকে পাঠান। ভিডিওটা ওপেন করার পরেই ডোমিনিক এবং ভিকি দেখতে পায় সেটা একটা নাচের ভিডিও, নন্দিতার নাচের। কিন্তু নন্দিতা ডোমিনিককে বলেছিল সে পূজার সাথে কখনো দেখা করেনি। তাহলে পূজা নন্দিতার ভিডিও কোথায় পেল? ডোমিনিক আর ভিকি নন্দিতার সাথে দেখা করতে আসে। ডোমিনিক বিশ্বাস করে নেয় যে পূজা সেখানে এসেছিল কার্তিক বা নন্দিতার সাথে দেখা করতে। এরপরেই ডোমিনিক নন্দিতাকে বলে সেই লেকের ভেতরে কার্তিকের ডেডবডি পাওয়া যায়নি, অর্থাৎ কার্তিক এখনও জীবিত থাকতে পারে। এটা শুনে নন্দিতা অনেক খুশি হয়ে যায়। আর কার্তিকের বার্থডে সেলিব্রেট করার জন্য যে পায়েস সে রান্না করেছিল সেটা ডোমিনিক আর ভিকিকে এসে খেতে বলে। যখনই নন্দিতা ফ্রিজটা ওপেন করে দেখা যায় ফ্রিজের ভেতরেই যে লোকটা তার কাছে টাকা পেত সেই লোকটার লাশ, যেটা নন্দিতা ফ্রিজের ভেতরেই রেখে দিয়েছিল। আর দেখানো হয় নন্দিতা সেই লোকটাকে তার বাড়িতে ডেকেছিল এবং আদর করে পায়েস খাওয়াচ্ছিল। আর বিষ মিশ্রিত পায়েস খাওয়ার পরেই সেই লোকটা সেখানেই মারা যায়। ঠিক একই রকম ভাগ্য হতে যাচ্ছিল ডোমিনিকের, কিন্তু ডোমিনিকের ডায়াবেটিক থাকায় সে পায়েসটা খায় না। সেখানে ডোমিনিক নন্দিতাকে একের পর এক প্রশ্ন করতে থাকে, যেমন নন্দিতার বার্থডে কবে? নন্দিতা বলে 1 জানুয়ারি। এরপরেই বলে নন্দিতার বয়স কত, সে 15 বছর পরে হার্ট সার্জারির পরে কোথায় গিয়েছিল। নন্দিতা বলে তার বয়স 25 বছর, আর হার্ট সার্জারির পরে সে চন্দ্রশেখর আঙ্কেলের কাছে গিয়েছিল আর সেখানেই ডান্স আর ড্রামা নিয়েছিল। এরপরে ডোমিনিক জিজ্ঞেস করে নন্দিতা কলকাতায় কত বছর ছিল। নন্দিতা বলে 3 বছর। আর সেখানে থাকার প্রমাণ হিসেবে নন্দিতাকে সে বাংলায় কথা বলতে বলে। নন্দিতা সেটাও করে। এরপরে ডোমিনিক বলে, যখন তুমি কলকাতায় ছিলে সেই সময়ে তোমার সাথে পরিচিত এমন কয়েকজন লোকের নাম এবং নাম্বার আমাকে দাও। সেটাও নন্দিতা করে। নন্দিতা বলে, তুমি কি আমাকে ইন্টারোগেশন করছো? কিন্তু কেন? ডোমিনিক বলে, তুমি যখন 3 বছর কলকাতায় ছিলে কার্তিক তোমাকে একবারের জন্যও কল করেনি। তুমি বলেছ তোমরা একে অপরের বন্ধুর মতো, কার্তিক তোমাকে ভালোবাসে। তাহলে সে তোমাকে একবারও কল করলো না? তোমাদের মধ্যে একবারও কথা হয়নি? এটা একটু অদ্ভুত না? তখন নন্দিতা বলে, আসলে আমি কখনো ফোন ইউজই করতাম না। আমি কার্তিকের সাথে অনেকবার দেখা করেছি, সেখানে আমাদের কথা হয়েছে। আর আমি ফোন খুব রিসেন্টলি ইউজ করতে শুরু করেছি। ডোমিনিক বলে, হ্যাঁ, 2022 সালের জানুয়ারি মাস থেকে। নন্দিতা বলে, হ্যাঁ। নন্দিতা যখন বুঝতে পারে যে ডোমিনিক তাকেই সন্দেহ করছে তখনই সে তার রূপের জাদু দেখায়। নন্দিতা ডোমিনিককে বলে, আচ্ছা, আমি যদি কোনো খুনও করি তাহলে তো তুমি আমাকে যেতে দেবে, তাই না? ডোমিনিক বলে, সেটা তখনকার বিষয়। ডোমিনিক বলে, 15 বছর বয়সের পর থেকে তোমার কোনো রেকর্ড নেই। এরপরে কার্তিক নিখোঁজ হওয়ার পর থেকেই সবাই তোমাকে দেখেছে। এর আগে প্রতিবেশী বন্ধুবান্ধব সহ কেউ তোমাকে দেখেনি, কিন্তু কেন? এরপরে ডোমিনিক বলে, পূজা এখানে এসেছিল। এরপরেই পূজার সেন্ড করা সেই ভিডিওর কথা নন্দিতাকে বলে। নন্দিতা বলে, পূজা এখানে কখনো আসেনি। আর সবাই জানে আমি কার্তিকের বোন। হয়তো পূজাও এটা জানত। এজন্য কোথাও থেকে আমার ভিডিও পাওয়ার পরে সে হয়তো তার মাকে সেন্ড করেছে, কিন্তু আমার সাথে পূজার কখনো দেখা হয়নি। এরপরে ডোমিনিক বলে, সেই লেক থেকে পূজার বডি পাওয়া গেছে। এটা শুনে নন্দিতা অবাক হয়ে যায়। ডোমিনিক বলে, সেই পূজাকে তুমিই খুন করেছ, তাই তো? নন্দিতা বলে, আমি কেন তাকে খুন করতে যাব? ও কার্তিকের খোঁজ জানত, তাহলে আমি কেনই বা ওকে খুন করতে যাব? আমি তো ওর কাছ থেকে কার্তিকের খোঁজটা নিয়ে যেতে পারবো। নন্দিতা বলে, হয়তো পূজা 10 জানুয়ারি বাসা থেকে বের হয়েছিল এখানে আসার জন্য, কিন্তু আমি এখানেই ছিলাম, পূজা আসেনি। তখনই ডোমিনিক বলে, 10 জানুয়ারি যে পূজা এসেছিল এখানে সেটার কথা তো আমি তোমাকে বলিনি। নন্দিতা বলে, তুমি যখন প্রথমবার এসেছিলে তখন বলেছিলে, মনে করে দেখো। তখনই চন্দ্রশেখর কল করে ডোমিনিককে আর বলে, আপনি নাম্বার দিয়ে গিয়েছিলেন। ডোমিনিক বলে, হ্যাঁ, কার্তিকের বিষয়ে কিছু জানার ছিল। চন্দ্রশেখর বলে, কার্তিকের সাথে আমার অনেকদিন ধরে দেখা হয় না। যখন ওর বাবা মা মারা গিয়েছিল তখন ও খুব ইয়াং ছিল, তখন ওর বোনই ওর কাছে সবকিছু ছিল। কিন্তু ওর বোন চলে যাওয়ার পরে ও খুব একা হয়ে যায়। এরপরে সে নাটক ছেড়ে জোর করেই কর্পোরেট জবে ঢুকে যায়।
কিন্তু সেখানে হয়তোবা তার সাথে কিছু হয়েছে। ডমিনিক বলে, তার বোন তাকে ছেড়ে যায় মানে কি বলছেন বুঝতে পারছি না। চন্দ্রশেখর বলে, তার বোনের হার্ট প্রবলেম ছিল, 15 বছর বয়সেই নন্দিতা মারা যায়। ডমিনিক বলে, কি বলছেন? আমি তো এখন নন্দিতার বাসায় তার সামনেই দাঁড়িয়ে আছি। চন্দ্রশেখর বলে, আমি নিজে তার শেষক্রিয়া করেছি, কিন্তু কার্তিক একবারের জন্য নন্দিতার ফিনারেল বা শেষক্রিয়ায় আসেনি, কারণ সে তখনও বিশ্বাস করত না যে নন্দিতা মারা গেছে, এমনকি কখনোই বিশ্বাস করেনি। এটা শুনে ডমিনিক অবাক হয়ে যায়। চন্দ্রশেখর বলে, এছাড়া কার্তিক খুবই সফট হার্টেড একজন ছেলে ছিল। এছাড়া তার একটা স্বভাব ছিল, একটু মেয়েলি স্বভাব। সে যখন নাটক করত সে সবসময় মেয়েদের ক্যারেক্টার করতে পছন্দ করত। আর এটা শোনার পরেই ডমিনিকের মাথা চক্কর খেতে থাকে। সে সেখানে সেই ড্রামার পুরনো অ্যালবামটা ভালো করে দেখতে থাকে, যেখানে অনেকগুলো নাটকেই কার্তিক মেয়েদের রোল করেছিল আর তার ছবিও সেখানে ছিল। এরপরে মনে করতে থাকে কিছু ঘটনা, যেখানে সে পুলিশ অফিসাররা বলেছিল এই মেয়েটা দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। অন্যদিকে তাদের নেইবার বলেছিল কার্তিক যখন মিসিং হয়ে গেছে ঠিক তখনই নন্দিতা এখানে উঠে এসেছে। এছাড়া সে প্রতিবেশীর লোকটা বলেছিল 31শে ডিসেম্বর রাতে সে কার্তিককে দেখেছে, আর পরদিন সকালে সে একটি মহিলাকে শাড়ি পরে বের হয়ে যেতে দেখেছে লাগেজ সহকারে। আসলে সে মেয়েটা কার্তিকই ছিল, যে পরের দিন শাড়ি পরে লাগেজ নিয়ে বের হয়ে গিয়েছিল। আর এই শাড়িটাই সে কিনেছিল নিজের জন্য, যেটা পূজা দেখার পরে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। এছাড়া নন্দিতা বলেছিল কার্তিক সেই লোকটার কাছ থেকে 18 লাখ টাকা ধার নিয়েছিল। ডমিনিক তখন বুঝতে পারে আসলে কার্তিক সেই লোকটার থেকে 18 লাখ টাকা ধার নিয়ে নিজের সার্জারি করিয়েছে। এরপরেই সে ছেলে থেকে মেয়েতে পরিণত হয়েছে, আর এই জন্যই কার্তিক মিসিং হয়ে গেছে, সবাই যেটা জানত। আর কার্তিক মিসিং হওয়ার পরেই সেখানে নন্দিতা সেজে সে এখানে এসে থাকতে শুরু করেছে। ডমিনিক এরপরেই নন্দিতা ওরফে কার্তিককে বলে যে তুমি একজন ছেলে থেকে মেয়ে হয়েছ, আর কেন এমনটা করেছ? তোমার কাছেই পূজা এসেছিল, তুমি পূজাকে কেন মারলে? তখন নন্দিতা বলে, আমি কার্তিক নই, নন্দিতা। ডমিনিক বলে, নন্দিতা 15 বছর বয়সেই মারা গেছে, তুমি শুধুমাত্র তার আইডেন্টিটি চুরি করেছ। আর পূজাও হয়তো আমাদের মতো কোনো কিছু না জেনেই এখানে এসেছে, কিন্তু তারপরও তুমি কেন তাকে মারলে? আসলে পূজা 2 বছর পরে জানতে পেরেছিল যে কার্তিক তার সাথে কেন ব্রেকআপ করেছিল, আর কার্তিক ছেলে থেকে মেয়ে হয়ে গেছে। আর এর জন্যই পূজা সেখানে এসেছিল কার্তিক বা নন্দিতার সাথে দেখা করার জন্য। কিন্তু বারবার পূজা নন্দিতাকে কার্তিক বলে ডাকছিল, আর এতে নন্দিতা প্রচণ্ড রেগে যায় আর পূজাকে সেখানেই মেরে ফেলে। আর পূজার লাশটা সেই লেকের ফেলে দিয়ে আসে নন্দিতা এবং তার বাড়ির সেই কাজের লোক। ডমিনিক যখন আবারও বলে নন্দিতা মারা গেছে, তুমি কার্তিক, এতে নন্দিতা ওরফে কার্তিক প্রচণ্ড রেগে যায় আর ডমিনিকের উপরে হামলা করে দেয় আর বলে, আর একবার আমাকে কার্তিক বলে ডাকবে না, আমি তোমাকে মেরেই ফেলব। কার্তিক ডমিনিকের উপরে দা দিয়ে হামলা চালায়, একের পর এক তাকে কোপাতে শুরু করে, কিন্তু ডমিনিক অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে রাখছিল। এদিকে ভিকিকে দেখা যায় সে গাড়িতেই বসেছিল। অনেকক্ষণ পরেও যখন ডমিনিক আসে না, তখন সে ভেতরে চলে আসে চেক করার জন্য। এদিকে ডমিনিকের মাথায় পেছন থেকে কেউ আঘাত করে, দেখা যায় সেটা ছিল কার্তিকের সেই কাজের লোক। এদিকে কার্তিক একটা চাকু দিয়ে ডমিনিককে আঘাত করে, আর সেখানে বলতে থাকে, আমার বাবাকেই আমি ছাড়িনি, তুমি কে? তখনই সে দেখানো হয় ছোটবেলায় যখন কার্তিক বারবার মেয়েদের মতো সাজত, তার বাবা তাকে প্রচণ্ড শাসন করত, মারত। আর একটা সময় সুযোগ বুঝে কার্তিক তার বাবাকেই উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। ডমিনিককে যখন তারা মেরে ফেলতেই যাবে ঠিক ওই সময়টাতে ভিকি সেখানে চলে আসে, আর তার ব্যাগ থেকে গানটা বের করে তাদের দিকে গান পয়েন্ট আউট করে। আর এতে ভয় পেয়ে সেই লোক আর কার্তিক সেখান থেকে পালিয়ে যায়। ভিকি তাদের ফলো করার চেষ্টা করছিল, কিন্তু ডমিনিক বলে, ওটা ফেক গান, ড্যামি গান, তুমি এখনই অ্যাম্বুলেন্সে কল করো। ভিকি তাই করে। ডমিনিককে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপরেই দেখা যায় একটি ভিডিওতে, যেটা সে নিজেই করেছিল। ডমিনিক বলতে থাকে, আসলে প্রত্যেকটা কেস সলভ করার পরে আমি ক্রাইম সিনটা দ্বিতীয়বার ভিজিট করি, এবারও সেটাই করলাম। কিন্তু এই ক্রাইম সিনটা একটু ভিন্ন ধরনের, যেখানে আমি দুইবার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি, একবার পায়েস খাওয়া থেকে, একবার কার্তিকের হামলা থেকে। অর্থাৎ পরবর্তীতে কার্তিক এবং সেই লোকটাকে পুলিশ অ্যারেস্ট করেছে, যার ফলে ডমিনিক বলেছিল কেসটা সে সমাধান করার পরে ক্রাইম সিন ঘুরতে এসেছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আসলে গড আমাদের যেভাবে ক্রিয়েট করেছে আমরা সেভাবেই ভালো। নিজেদের শারীরিকভাবে পরিবর্তন করে কেউ কখনোই ভালো কিছু করতে পারেনি, যেমন কোনো কিছুই ভালো হয়নি কার্তিকের জীবনে। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।